নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের স্বাগত। আমি তুহিনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরে নজর রাখবো, ঘটনার 5 মাস পর আজ আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার রায় ঘোষণা করবে আদালত। প্রত্যেকের নজর রয়েছে সেই দিকেই, আমাদেরও নজর রয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এদিন অভিযুক্তকে আদালতে হাজির করানোর ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। আদালতের বাইরে কোনো বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই আঁটো-সাঁটো আয়োজন বলে দাবি লালবাজারের। আরো জানিয়ে রাখবো আপনাদের, কলকাতা পুলিশের পাশাপাশি জেলের তরফেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। গাড়ি চেকিং থেকে শুরু করে প্রিজন ভ্যান সর্বত্রই বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। এতদিন পর্যন্ত বিচার প্রক্রিয়া অন ক্যামেরা হলেও রায় ঘোষণার সময় সকলে হাজির থাকতে পারবেন, এমনটাই আমরা জানতে পাচ্ছি। পাশাপাশি আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ডে আজই রায় ঘোষণা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আপনাদের জানিয়ে রাখবো, আরজিকরে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় রায় ঘোষণা করবে আদালত। এই ঘটনায় মূল অভিযুক্ত কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এদিন অভিযুক্তকে আদালতে হাজির করানোর ক্ষেত্রে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। একটু জানিয়ে রাখি, আদালতের বাইরে কোনো বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আঁটো-সাঁটোর নিরাপত্তার বিষয়টা নজর রাখা হয়েছে লালবাজারের তরফে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, কলকাতা পুলিশের পাশাপাশি জেলের তরফেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। গাড়ি চেকিং থেকে শুরু করে প্রিজন ভ্যান সর্বত্রই বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। এতদিন পর্যন্ত বিচার প্রক্রিয়া আমরা দেখেছিলাম অন ক্যামেরা হয়েছে, রায় ঘোষণার সময় কিন্তু সকলেই হাজির থাকতে পারবেন, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। পাশাপাশি আজ রায় ঘোষণা, যেমন গোটা বঙ্গবাসীর নজর রয়েছে তিলোত্তমার রায় ঘোষণায়, পাশাপাশি তার বাবা মা যারা আমরা দেখেছিলাম বিক্ষোভেও বারংবার তারা সামিল হয়েছেন। যতদিন না শাস্তি পাবে তাদের মেয়ের ধর্ষকরা, ততদিন তারা বলেছিলেন তার আত্মার শান্তি হবে না। গতকালকেও কিন্তু সেই একই কথা বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা মা। বলেন যে রায় বা সাজা ঘোষণা হলেই কিন্তু স্বস্তি নয়, এই যুদ্ধের শেষ পরিণতি দেখে ছাড়বেন তারা। কি বলেছেন শোনাবো আরো একবার। আমার মেয়ের ডিপার্টমেন্টে আমার মেয়ের আন্ডারে 75টা পেশেন্ট ছিল, প্লাস অন্য অন্য আরও 3-4টে ইউনিট আছে, তার মানে 150 পেশেন্ট চেস্ট মেডিসিনে আছে। তার পাশে আবার নার্সিং স্টেশন আছে, তার পাশে অন্য অন্য সবাই আছে। এত লোকের মধ্যে যে কেউ কিছু জানতে পারলো না, একটা খুন হয়ে গেল, ধর্ষণ হয়ে গেল, এটাই একটা আশ্চর্য ঘটনা। সিবিআই রিপোর্ট চার্জশিট দিয়েছে। আমরা তো প্রথম দিন থেকে চেস্ট মেডিসিনকে সন্দেহ করে আসছি, কারণ যে বাথরুমটা ভাঙা হয়েছে পরের দিন, সেই বাথরুম ভাঙার পেছনে চেস্ট মেডিসিনের 30 জন পিজিটি 30 জনই সই করেছে। তারা অনুমোদন দিয়েছে বলেই সইটা করা, দেওয়ালটা ভাঙা হয়েছে। এই ভাঙার সঙ্গে যারা জড়িত, যে ইঞ্জিনিয়ার এই অর্ডারটা দিয়েছে তাকেও গ্রেপ্তার করা উচিত। এবং প্রতিষ্ঠান, এটা যে প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে প্রিন্সিপাল, স্বাস্থ্য সচিব, কারোরই সবাই কর্তব্যকে অবহেলা করেছে। আমার মেয়ের যে মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে কেউ মানে নিজস্ব ইচ্ছায় এফআইআরটা পর্যন্ত করেনি। না, ধাওয়া পড়বে না, এটা আমরা করতে দেব না। আজ পর্যন্ত জীবনে যা যা জিনিস আমি চেয়েছি সব অর্জন করেছি, এবং এটাও আমি আমার মেয়ের বিচার চাই, এটা আমি বিচার নিয়েই চাই। পাশাপাশি আমরা দেখেছিলাম আরজিকরের ঘটনায় কয়েক মাস ধরে বিক্ষোভে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকেরাও, এবং এখানেও রাজনৈতিক একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছি রাজনৈতিক যে বিবাদ সৃষ্টি হয়েছিল, তার পাশাপাশি আমরা দেখেছিলাম চিকিৎসকদের এবং যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভেও আমরা দেখেছি কোথাও গিয়ে এই বিক্ষোভ রাজনৈতিক বিক্ষোভ বলে দাগিয়ে দেওয়া হয়েছিল শাসক দলের তরফ থেকে। পাশাপাশি সাধারণ মানুষের বিক্ষোভকেও কোথাও রাজনৈতিক বিক্ষোভ বলেও দাগিয়ে দেওয়া হয়েছে। একাধিক বাদানুবাদ থেকে শুরু করে রাজনৈতিক বিক্ষোভ থেকে শুরু করে আমরা দেখেছিলাম কোথাও গিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের ভীষণভাবে দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। যদিও আজ আরজিকরের রায় নিয়েও কিন্তু মন্তব্য করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। পরপর আপনাদের শোনানোর চেষ্টা করব। প্রথমেই আরজিকরের রায় নিয়ে কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। আরজিকরে আমাদের একজন ঘরের মেয়ের মৃত্যু হয়েছে, আমরা সবাই প্রতিবাদী। আমরা সবাই চেয়েছি যে দোষী ধরা পড়ুক এবং তার ফাঁসি হোক। মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছে। যারা অত্যন্ত উগ্রভাবে রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের আবেগকে বিভ্রান্ত করে
যারা নিজেদের রাজনৈতিক এজেন্ডা বা কারুর ব্যক্তিগত এজেন্ডা তারা ফুলফিল করার চেষ্টা করছিলেন, মানুষ তাদের চিনে নিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে এই বিষয়ে মুখ খুলেছেন ফিরাদ হাকিম ও কলকাতার মেয়র। তিনি বলছেন আদালত কঠোরতম শাস্তি দিক, আইনের পথে চলুক এবং এই ঘটনার পুনরাবৃত্তি আর না হোক। দেখুন, আমি চাই যে আদালত কঠোরতম দিক, শাস্তি দিক, যাতে আর কেউ আমাদের কোনো মেয়েকে খারাপ চোখে না দেখার সাহস যাতে না পায়, এরকম শাস্তি দিক। কিন্তু সঞ্জয় একা দায়ী এটা মানতে নারাজ আন্দোলনকারী চিকিৎসক থেকে হচ্ছে। আপনি মানতে না চাই আর আমি মানতে না চাই, এর মধ্যে তো কিছু যায় আসে না। আইনের পথে চলবে। মিডিয়া ট্রায়াল একরকম হয়, আবেগে মিছিল একরকম হয়, কিন্তু ল এজেন্সিস তারা যখন কোর্টে প্লেস করে তখন উইথ কি বলে এভিডেন্স প্লেস করতে হয়। যদি এভিডেন্স না পায়, আপনার আমার টিভির কথায় তো আর এভিডেন্স তৈরি হবে না। আর এভিডেন্স যদি ফলস তৈরি করে তাহলে সঞ্জয়ের কেসটাও ঢিলে হয়ে যাবে। কিন্তু 14ই আগস্ট রাতে কারা হামলা চালালো সে ব্যাপারে তোমার সরকার এখনো অবধি কোনো উত্তর দিতে পারেনি। সেটা দেবে। 14 আগস্ট অ্যারেস্ট হয়েছে, 14ই আগস্ট 15 আগস্টে প্রচুর অ্যারেস্ট হয়েছে, যারা হামলা চালিয়েছে অ্যারেস্ট হয়েছে, এবং ডিআইএফ এর ফ্ল্যাগও তাদের কাঁধে ছিল, সেটাও দেখা গেছে। অন্যদিকে আরজিকর রায় এবং তিলোত্তমা কি তার ন্যায় বিচার পাবে আজকের রায়ে? কি বলছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, দেখুন। আমি তো যখন বাবরি মসজিদের ব্যাপারে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, তখনও বলেছিলাম রায় হয়েছে, ভার্ডিক্ট হয়েছে, কিন্তু ন্যায় হয়নি। ন্যায়টা অন্য জিনিস। আমরা লড়াই করছিলাম কি জাস্টিস, সে লড়াই লড়ে যেতে হবে থ্রেট কালচারের বিরুদ্ধে। এবং আরজি করের যে মেয়েটি খুন হলো, ধর্ষিতা হলো, পিজিটি, তারপরে এখনও কি হচ্ছে মেডিকেল কলেজে এরা জাল ওষুধ, ভেজাল স্যালাইন নিয়ে কারবার করছে, তৃণমূল কমিশন খাচ্ছে, আর তার মধ্যে ডাক্তারদেরকে ভয় দেখাচ্ছে, ডাক্তারদেরকে সাসপেন্ড করছে। তাহলে হাইকোর্ট কী করবে, শিয়ালদা কোর্ট কী করবে? এবং তারপর আমরা দেখেছি এই ডিএ মামলা হোক, আর শিক্ষক নিয়োগের দুর্নীতির ব্যাপারে হোক, আর ওই কয়লা পাচার হোক, গরু চালান হোক, সব ব্যাপারে অভিষেককে বাঁচাতে বিজেপি আর তৃণমূল দুজনে মরিয়া। তাহলে এখানে দাঁড়িয়ে অপরাধীকে তারা বাঁচাতে চেষ্টা করে, এবং এরা সব হচ্ছে জ্যোতি বসুর কাছ থেকে শিক্ষা নিতে হবে, এরা সব হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার অঙ্গীভূত। সুতরাং রাষ্ট্র ক্ষমতা যখন দখল করে অন্যায়ের শক্তি, তখন ন্যায় পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায়। তখন হতাশার কোনো জায়গা নেই, রাস্তায় আবার নামতে হয়, লড়াই চালাতে হয় এবং ন্যায় ছিনিয়ে আনতে হয়। আসবো পরের খবরে। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে তোলপাড়ের মধ্যেই আমরা দেখেছি শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ আনা হয়। 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ি অবৈধ। সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাড়ির একটি ফ্লোর অবৈধ দাবি করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। ঠিক এই ঘটনার এবং সজল ঘোষের অভিযোগের পরিপ্রেক্ষিতে কি বলছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেখুন। কি বলবেন? উনি বলছেন কিন্তু তার ভিত্তিতে কোনো প্রমাণ বা কাগজ দিচ্ছেন না, শুধু মুখে মুখে একটি বাড়ির ছবি দেখাচ্ছেন সর্বত্র এবং বাড়ির অ্যাড্রেস দিয়ে বলছেন অবৈধ। আজকে হাউসে কলকাতা কর্পোরেশনের অনারেবল মেয়র যা বললেন, তারপর আমার কিছু বক্তব্য রাখার কোনো জায়গাই নেই, উনি সমস্তটা বলে দিয়েছেন। তারপরেও বলছি, দেখুন, বাড়িটি 96 সালে তৈরি হওয়া 30 বছরের পুরনো বাড়ি, এবং গত 23 সালে অর্থাৎ 2 বছর আগে একটি নতুন ফ্লোর হয়। সুতরাং সেটাও স্যাংশন নিয়ে হয়, তার সমস্ত ডকুমেন্টস আমার হাতে রয়েছে, চাইলে আবার একবার দেখাতে পারি, একবার দেখিয়েই দিই, সেটাই বোধহয় সুবিধা হবে। এই যে দেখুন, এটা 96 সালের বিল্ডিং স্যাংশন, তখন অবশ্য বামেরা ছিলেন ক্ষমতায়। পরবর্তীকালে এটা অর্থাৎ 2023 সালে, আজ থেকে 2 বছর আগে, একটি ফ্লোর নতুন করে করার জন্য কলকাতা কর্পোরেশনের স্যাংশন নেওয়া, স্যাংশন কলকাতা কর্পোরেশনে 2 বছর আগে। পরের অংশটা হচ্ছে টোটাল পুরো বাড়িটার স্যাংশন। এর পরের অংশটা উনি একটা কথা বলছেন, পিছনের জমি অ্যামালগ্যামেট করে, এটা তার কাগজ। অ্যামালগ্যামেশন ইজ এ লিগাল প্রসেস, অর্থাৎ আপনি যদি কোনো জমি কেনেন, সেই জমিটাকে অ্যামালগ্যামেশন না করলে বরং সেটা ইললিগাল হয়। আমি ফিজ দিয়ে অ্যামালগ্যামেট করেছি, অর্থাৎ দুটো জমি জুড়েছি। জুড়লে তার জন্য বিল্ডিং প্ল্যান জানতে হয় না, রাজনীতি করতে হয় না, কলকাতা কর্পোরেশনে আইন জানতে হয় না। দুটো জমি হলে তার এফআইআর বেড়ে যায়, অর্থাৎ একটি জমিতে যতটা আপনি পাবেন, দুটো জমি জুড়লে তো তার চেয়ে বেশি পাবেন। এটা তো সহজ অঙ্ক, এর মধ্যে তো অন্য কোনো রাগ ঢুক ঢাক নেই, হাসাস নেই। সুতরাং অ্যামালগ্যামেটের পর জমির এফআইআর আরও বেড়ে গেছে।
তাহলে উনি একটা প্রশ্ন করছেন যে কেন তাহলে ওটাকে রেগুলার করতে হলো। হ্যাঁ, এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন, এখানেই জল ঘোলা। এবং উনি যা বেঁকিয়ে বেঁকিয়ে নানা রকমভাবে বলছেন, তাতে করে মানুষের মনে হতে পারছে যে কেন তাহলে সত্যি রেগুলার করতে হলে। এবার বলি, 30 বছরের পুরনো বাড়ি, ইন্টারনাল চেঞ্জেস, ভিতরে যদি আপনি কোনো চেঞ্জ করেন তাহলে কিছু ডেভিয়েশন হয়। সুতরাং এই বাড়িটি 96 সালে প্ল্যান পাস করা বাড়িটি যখন 2023-এ করতে যাওয়া হয়েছে প্ল্যান নিয়ে একটি নতুন ফ্লোর, তখন তার সিঁড়িটি ভেঙে পড়ে এবং সেইটি সেফটি এবং সিকিউরিটি কারণে তার তড়িঘড়ি একটি সিঁড়ি করতে হয়। এবং এইটি যখন কলকাতা কর্পোরেশনকে জানানো হয় তখন ওনারা বলেন তাহলে এটাকে রেগুলার করতে হবে, কারণ প্রথমবার যে নতুন এক্সট্রা ফ্লোর 2023-এ হয়েছিল তখন কিন্তু সিঁড়ি আর লিফটের কথা বলা হয়নি, কারণ দরকার ছিল না, পুরনো বাড়ির সিঁড়ির অ্যাভেলেবেল ছিল। কিন্তু যখন 23-এ বাড়িটি হয়, ফ্লোরটি হয়, তখন সিঁড়িটি ভেঙে পড়ে। কেউ হাত গুনতে জানে না তো যে সিঁড়িটি ভেঙে পড়বে, তাই নতুন সিঁড়ির জন্য প্ল্যান দেওয়া হয়। যদি ধরতাম, হাত জানতাম, অথবা হাইটে আছে, পাশে ছাড় আছে। সুতরাং নতুন যে ব্লক অবৈধ করে উনি চিৎকার করছেন, নতুন করে জল ঘোলা করার চেষ্টা করছেন, সেটা একটা না লিফট আর একটা সিঁড়ি, সেটা হ্যাবিটেবল ইউনিট নয়, সেটা সার্ভিস ইউনিট, ওটা দোকান নয়, ওটা নতুন একটা ফ্লোর নয়, প্রমোটিং নয়, বসবাস করার জন্য ঘর নয়, সেটা শুধু সিঁড়ি আর লিফট। আসবো পরের খবরে। এবার সন্ন্যাসীকেই সন্ত্রাসবাদী বলে আক্রমণ তৃণমূল বিধায়কের। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বললেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘিতে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের অনুষ্ঠানে যোগদান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতেই আছে। একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনেও থাকতে পারে। তারপরেই তিনি বলেন, এই যে সারগাছিতে যিনি রয়েছেন কার্তিক মহারাজ, এবং তিনি সরাসরি তাকে আতঙ্কবাদী বলেন। কি বলেছিলেন তিনি, শোনাবো। আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে আছে। এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সঙ্গে একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাতে, একবার ডিএসপি কে দিয়ে ডাকিয়েছিলাম, সে ভয়ে আর আসেনি। টেম্পু করতো না, জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রিয়াজ করিনি, ক্রিমিনালদের কাউকে রিয়াজ করিনি। কার্তিক মহারাজকে চেনেন তো, নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে আছে। এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সঙ্গে একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাতে, একবার ডিএসপি কে দিয়ে ডাকিয়েছিলাম, সে ভয়ে আর আসেনি। টেম্পু করতো না, জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রিয়াজ করিনি, ক্রিমিনালদের কাউকে রিয়াজ করিনি। কার্তিক মহারাজকে চেনেন তো, নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। আসবো পরের খবরে। পুরী থেকে জাল আধার কার্ডের মূল পান্ডাকে গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ। জাল আধার কার্ড, প্যান কার্ড তৈরি করার অন্যতম কারিগর রূপক মণ্ডল সহ মোট 5 জনকে গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ। জাল ভোটার কার্ড, আধার কার্ড তৈরির ক্ষেত্রে সমীরের সাগরেদ রূপক মণ্ডল। রূপককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানতে পারে সুব্রত বিশ্বাস ও তমাল হালদারের নাম। সেই দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। সমীরের তৈরি করা ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে বারাসাত নবপল্লীতে বসবাস করছিল বাংলাদেশি নাগরিক শিখা দাস ও তার মেয়ে শর্মী দাস। এই দুজনকেও গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। মোট 5 জনকে বারাসাত আদালতে তোলা হয়। কবে এসেছিলেন দিদি? আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন? কবে এসেছিলেন? আর ঢুকিস না দিদি, বানিয়ে দিতেন। যাও ওঠো। চোখ রাখবো আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে জাকিয়ে শীতের দেখা নেই, তবে উত্তরবঙ্গে রয়েছে। একটু জলপাইগুড়ির দিকে নজর রাখা যাক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই জলপাইগুড়িতে কুয়াশার চাদরে মোড়া। কুয়াশার পাশাপাশি বইছে হালকা ঠান্ডা হাওয়া। কনকনে শীতে কাবু সকলে। ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। এবং আপনাদের জানিয়ে রাখবো, শনিবার উত্তরের জলপাইগুড়িতে ঠান্ডার দাপট কিন্তু অব্যাহত। সূর্যের দেখা নেই। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। রাস্তায় আলো জ্বালিয়ে যান চলাচল। এবং জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল এদিন
13.6 ডিগ্রি। পাশাপাশি যদি আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি, মকর সংক্রান্তিতে আমরা দেখেছিলাম জাকিয়ে শীতের দেখা মেলেনি। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তরে হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের শীতের আমেজ থাকলেও শীত প্রেমীদের কাছে জাকিয়ে শীত কিন্তু এখন অধরায়। এখন এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন 24 আওয়ার্স টিভিতে। সবার পাশে সব সময়।